সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ার আশীর্বাদে ভালো আছি। তো প্রথমে আমি এনশিওর হয়ে নিচ্ছি যে আমাদের ক্লাস ঠিকঠাক আছে কিনা। আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাস সব ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসের আলোচনা। তো আজকের ক্লাসে আমি ক্লাসটি সাজিয়েছি পুরো আমাদের একটা অনলাইন এক্সামের আউটলাইনের অনুসারে। অর্থাৎ তোমরা যে আমাদের এই অনলাইন এক্সামের যেভাবে তোমরা পড়াশোনা করবে, আমাদের সিলেবাস দিয়েছি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। তো এই জায়গায় বা এই অধ্যায়ের এই অংশটুকুতে আমাদের কতটুকু কি আছে আমি পুরো অংশটুকু এখানে লিখে রাখছি। তো তোমরা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, তারপর আসি আমাদের এই জায়গার একটু সামারাইজ সারমর্ম অনুসারে আলোচনা। তো আমরা বিভিন্ন সময় আমি তোমাদের সাথে আলোচনার সময় বিভিন্ন সৃজনশীল উদ্দীপক নিয়ে আলোচনা করেছি। তোমরা ওইভাবে উদ্দীপক প্র্যাকটিস করবে। আমাদের বোর্ডের বই আছে, প্র্যাকটিসিংয়ের জন্য আরও কিছু বই আমরা বলেছি, তোমরা সেগুলো সংগ্রহ করে ওখান থেকে তোমরা প্র্যাকটিস করবা। তো আমি আজকে এই ক্লাস শেষে আমার টার্গেট আছে দু একটা অবজেক্টিভ নিয়েও এমসিকিউ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো তার আগে আমি আমাদের টপিকে কি কি আলোচনা হয়েছে সেটা যদি একটু এক নজরে দেখি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম, আমি ক্লাসটি নিয়েছিলাম যে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। আমরা এটা আলোচনা করছি যে আজকে যে আমরা এই যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল আলোচনা করতেছি বা জানি, এটা কিন্তু একদিনে আসেনি। হ্যাঁ, অনেক দিন পরে কিন্তু আজকের এই সংখ্যা পদ্ধতিগুলো আসে। একটা সময় এগুলো কিন্তু ছিল না। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত ওই সময়কাল আলোচনা করেছি। আচ্ছা, তার আগে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যার যার রোল কমেন্ট সেকশনে লিখে দাও। আর আমি একটু দেখে নেই তোমরা কে কে আসো। আচ্ছা, অনেকেই তোমরা আসো। আচ্ছা, ঠিক আছে। এখন আসি যে সংখ্যা এবং অঙ্ক। আমি ক্লাসটি নিয়েছিলাম যে সংখ্যাকে আমরা তুলনা করেছিলাম একটা শব্দের সাথে, আর ওখানে শব্দের যে সকল প্রতীক ব্যবহার হয় সেগুলোকে যেমন আমরা লেটার বা বর্ণ বলে থাকি। তো এখানে আমরা সংখ্যার মধ্যে থাকে বিভিন্ন প্রতীক, যেমন 0, 1, 2 এগুলো প্রতীক। এই প্রতীকগুলোকে বলে থাকি আমরা অঙ্ক। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক যেমন 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম 9 পর্যন্ত আছে। তারপরে আসি সংখ্যা পদ্ধতির ভিত্তি। এটা আলোচনা করেছিলাম এরকম যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। আর ভিত্তি লেখার নিয়ম আমরা বলেছিলাম, হ্যাঁ, কোনো সংখ্যা লিখি তার এরকম করে কোনায় লিখতে হয়। যেমন 1, 2, 12 আর দশমিকে লিখছি, তাহলে ভিত্তিটা এভাবে লিখে দিই আমরা, তাই না? আচ্ছা, তাহলে কোনো সংখ্যা পদ্ধতি যতগুলো অঙ্ক ব্যবহার তারকে ওই সংখ্যা পদ্ধতির তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তার সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। হ্যাঁ, প্রথমে আমরা দুই ভাগে ভাগ করেছি, নন পজিশনাল, তারপরে আমরা বলতেছি পজিশনাল। দুইটা ভাগে ভাগ, নন পজিশনাল এবং পজিশনাল। নন পজিশনাল যে কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান নির্ণয়ের জন্য অঙ্কগুলোর অবস্থানের উপর ওই সংখ্যার মান নির্ভর করে না, সেটা হলো নন পজিশনাল আমরা বলেছি। আর পজিশনাল কি, যে অঙ্কগুলোর অবস্থানের উপর সংখ্যার মান ডিপেন্ড করে। আমরা এইরকম এক্সাম্পল দিয়েছিলাম, ধরো 1, 3, 5। আমরা যদি 5 আগে নেই, 1 পরে নেই, 3, দেখো 5 এবার সামনে আসার কারণ 513।
এক সামনে থাকার কারণে 135। তাহলে সংখ্যার মান ভিন্ন হচ্ছে এবং তাদের অবস্থানের কারণে তাদের মানও ভিন্ন। এখানে 5 শেষে শুধু 5, এখানে 5 সামনে 500। আবার দেখো আমরা এক্স আই এক্স রোমানের, এখানে এটা 1, এটা 10, এখানেও কিন্তু এটা 10, এটা 1, অর্থাৎ তাদের অবস্থান ভিন্নতার কারণে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে অবস্থানের ভিন্নতার কারণে কিন্তু তার মানের অঙ্কগুলোর দেখো 5 আর এখানে হয়ে গেছে 500। এখানে উপরটা হলো আমাদের পজিশনাল এবং পরেরটা হলো আমাদের নন পজিশনাল। আর এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো আমাদের কত ধরনের? 4 ধরনের: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্ক হলো কয়টি? 10টি। 0 1 2 3 4 5 6 7 8 9 সমান 10টি। এখানে হলো 2টি, 0 এবং 1 2টি। এখানে 8টি, 0 1 2 3 4 5 6 7 8টি। আর এখানে হলো কয়টি? 16টি, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর এ বি সি ডি ই এবং এফ সমান 16টি। টোটাল এখানে হলো 16টি। তাহলে এই কারণে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10, এখানে 2টি ভিত্তি 2, এখানে 8টি অঙ্ক বিদ্যায় ভিত্তি 8, আর এখানে 16টি অঙ্ক বিদ্যায় এখানে বলতেছি ভিত্তি 16। এখন এখান থেকে তোমার নানা ধরনের প্রশ্ন তোমার আসতে পারে। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা বলবো যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বিদ্যমান তাকে বলবো দশমিক সংখ্যা পদ্ধতি। উদাহরণে এগুলো দিয়ে দিব। যে সংখ্যা পদ্ধতি 2টি আমরা বলবো বাইনারি। যে সংখ্যা পদ্ধতি 8টি অঙ্ক বিদ্যমান তাকে বলবো আমরা অক্টাল। যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বিদ্যমান তাকে বলবো আমরা হেক্সাডেসিমেল। উদাহরণ দিব, তারপরে এর ভিত্তিগত সেগুলো আমরা দিয়ে দিব। এরকম বর্ণনা আসতে পারে। আবার আসতে পারে যে দশমিকের সাথে বাইনারির পার্থক্য করো বা বাইনারির সাথে অক্টালের পার্থক্য করো। তো পার্থক্য মানে প্রথমে আমরা সংজ্ঞাটা দিয়ে দিব, তারপরে বলবো যে দশমিকের, ধরো দশমিকের সাথে বাইনারি, দশমিকের ভিত্তি 10, বাইনারির 2, দশমিকের অঙ্কগুলো কি কি আমরা দিয়ে দিতে পারি, বাইনারির অঙ্কগুলো কি কি আমরা দিয়ে দিতে পারি। এরকম 3-4টা পার্থক্য দিলেই আমাদের হয়ে যাবে। তো আমাদের এরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে। তারপরে আসলে কম্পিউটারে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বাস্তব প্রয়োগ। যেমন আমরা একটা প্রশ্ন তোমরা বইতে দেখো যে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কেন? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন। তুমি দেখো কম্পিউটার বলো, ইলেকট্রিক্যাল বলো, এগুলো কিন্তু 2টা সিচুয়েশন, অর্থাৎ বিদ্যুৎ আছে বা নাই, কম্পিউটার অন বা অফ, অবস্থা কিন্তু 2টা। এই 2টা অবস্থার সাথে আমাদের দেখো দশমিকের অবস্থা হলো কয়টা? 10টি, তারপর অক্টালের 8টি, হেক্সাডেসিমেলের কয়টি? 16টি। একমাত্র বাইনারির সাথে কিন্তু ম্যাচ হয়, মিল হয়, যে বাইনারি সংখ্যা পদ্ধতির অবস্থান বা অঙ্ক কয়টি? 2টি। আর কম্পিউটার সিচুয়েশনে বা ইলেকট্রিক সিচুয়েশনে কিন্তু আমাদের অবস্থান 2টি। এই কারণে কম্পিউটার ডিজাইনে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আরও ডিটেলস তোমরা বই থেকে পড়বে। এছাড়াও আরও আছে, যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিরও কেন ব্যবহার করা হয়, এই প্রশ্নগুলো তোমরা পড়বে। তারপর আমরা দেখেছি বিভিন্ন সংখ্যা পদ্ধতি, যেমন দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই যে 4টা সংখ্যা পদ্ধতি, এদের নিজেদের মধ্যে নিজেদের কনভারসেশন। যেমন আমরা ছোট সময়ে পড়েছি যে টাকাকে তোমার কি পয়সাকে টাকা, এরকম এখানে যে 100 টাকা, যেমন ওখানে 1 টাকা সমান 100 পয়সা ছিল, 100 পয়সা সমান ছিল 1 টাকা। এখন এরকমই যে দশমিকে যেটাকে আমরা বলতেছি 15, সেটা বাইনারিতে মান কত? দশমিকে যেটা বলতেছি আমরা 10, সেটা বাইনারিতে কত? বা দশমিকে যেটা বলতেছি আমি 15, সেটা অক্টালে কত? সমতুল্য মান কত? এই ধরনের রূপান্তর। তো এই ধরনের রূপান্তর আমরা দেখেছি কয়টা? টোটাল ছিল এই ধরনের রূপান্তর আমাদের 12টি। ঠিক আছে, যে দশমিক থেকে ডেসিমেল টু, আমি সংক্ষেপে লিখছি, ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। এই 3টা আলাদা করে লিখছি এই কারণে এই 3টার জন্য একই নিয়ম। আমরা বলেছিলাম যে ডেসিমেল থেকে তখন বাইনারি, আমরা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর? বাইনারি, তাহলে আমরা 2 দ্বারা ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে 2 দ্বারা গুণন। অক্টালের জন্য 8 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণন। হেক্সাডেসিমেলের 16 দ্বারা ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা গুণন। আবার বাইনারি থেকে যখন ডেসিমেল আমরা আসছি, একই নিয়মে বাইনারি টু ডেসিমেল, আবার অক্টাল টু ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এই 3টার জন্য ছিল আমাদের এক নিয়ম। তাহলে এই 3টা এক নিয়ম, এই 3টা এক নিয়ম। আবার অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এখানে আমরা বলেছিলাম যে অক্টালের 1 ডিজিট,
বাইনারির হলো আমাদের তোমার 3 ডিজিট, আবার হেক্সাডেসিমেলের 1 ডিজিট, হ্যাঁ, বাইনারি হলো 3 ডিজিট বা 4 ডিজিট বা 4 বিট। তো এটাও এই দুইটাও আসলে মূলত কাছাকাছি একই নিয়ম। আবার এটারই উল্টা, বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল একই নিয়মে। ওই বাইনারি থেকে অক্টাল করার সময় থিংটা আমাদের মাথায় রাখতে হয় যে অক্টালের 1 ডিজিট, বাইনারি হলো 3 বিট, আবার বাইনারির 4 বিট, হেক্সাডেসিমেলে হলো তোমার 1 ডিজিট, অর্থাৎ হেক্সাডেসিমেলের 1 ডিজিট, বাইনারির 4 বিট, এটা আমাদের মাথায় রাখতে হয়। আবার অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এটাও একই নিয়ম। আমরা যদি এই দুটো পারি তাহলে এটা আমরা অবশ্যই পারবো। তো এখানে একটা বলা ছিল এরকম, অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার কিন্তু কোনো সরাসরি নিয়ম নেই। প্রথমে অক্টাল মানটিকে বাইনারিতে রূপান্তর, তো অক্টাল থেকে বাইনারি আমরা পারি, হ্যাঁ, কারণ অক্টালের সাথে বাইনারির সম্পর্ক 3 বিট। আবার বাইনারি থেকে কিসে রূপান্তর করতে বলছে সর্বশেষ? হেক্সাডেসিমেল। ঠিক আছে, তাহলে আমাদের সরাসরি অঙ্কটা করার কোনো নিয়ম নেই। প্রথমে অক্টাল থেকে বাইনারি, তারপর ওই বাইনারি থেকে আমরা নিয়ে যাব কোথায়? হেক্সাডেসিমেল। তার মানে এই দুটার মার্জই আসলে এখানে। ঠিক আছে, আবার হেক্সাডেসিমেল থেকে যখন অক্টালে আমরা রূপান্তর করব, একই নিয়ম, যে হেক্সাডেসিমেল থেকে আমরা সেটা নিয়ে যাব কোথায়? বাইনারিতে। তারপর ওই বাইনারি মানটিকে আমরা নিয়ে যাব কোথায়? অক্টালে। তো এরকম আমাদের 12টি রূপান্তর। এই 12টি রূপান্তর সরাসরি তো অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে না, একটা গল্প আকারে আসে যে শিক্ষক ক্লাসে ঢুকে একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করলো, এই তোমার রোল কত? সে ধরো বললো যে 25, এবং সে 25টা যদি কিছুই ভিত্তি না থাকে তাহলে আমরা ধরে নিব 25টা কোন সংখ্যা পদ্ধতি? আমরা ধরে নেব সেটা দশমিক, কারণ ক্লাসের রোল এটা কোন সংখ্যা পদ্ধতিতে আসলে বলা হয়? মূলত কিন্তু দশমিকেই বলা হয়। কোনো ভিত্তি না থাকলে সেটাকে আমাকে দশমিক, কারণ প্রচলিত সংখ্যা পদ্ধতি কিন্তু তোমার দশমিক সংখ্যা পদ্ধতি। তো প্রশ্নের মধ্যে গ নাম্বার প্রশ্নে বলল যে শিক্ষক যে ক্লাসে রুলটি জিজ্ঞাসা করলেন, এই রুলটিকে তুমি বাইনারিতে প্রকাশ করো। তখন আমরা ওই 25কে বাইনারিতে রূপান্তর করে দেখাই দেব। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এরকম একটা গল্প আকার উদ্দীপক থাকবে এবং সেই অনুযায়ী তুমি আনসার করবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসি, এরপর আমাদের টপিক ছিল বাইনারি যোগ। ঠিক আছে, একটা বাইনারি সংখ্যার সাথে একটা বাইনারি সংখ্যার যোগ। ঠিক আছে, তারপর এখানে কয়েকটা ধরনের প্রশ্ন আসে। ধরো একটা অক্টাল সংখ্যা থাকলো আর একটা হেক্সাডেসিমেল সংখ্যা থাকলো। তো বললো যে কিছুই বলা থাকলো না, বললো যে শুধু যে দুটি ওই অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যা যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমেলে দেখিয়ে দাও। তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা বলেছি যে তোমরা ওই অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে নিবা এবং হেক্সাডেসিমেল সংখ্যাটিকেও বাইনারিতে নিবা। নেওয়ার পর দুইটা যোগ করবা, যোগ করার পর আমাদের ফলাফল আসবে কিসে? তোমার আসবে বাইনারিতে। ওই বাইনারি মানটিকে আমরা কোথায় নিয়ে যাব? হেক্সাডেসিমেলে নিয়ে যাব। ঠিক আছে, তো এরকম উদ্দীপক আমাদের বইতে আছে, হ্যাঁ, তোমরা বইতে এগুলো দেখবা। আর যদি বলে যে অক্টালের নিয়মে যোগটা করো, তখন অক্টালের সাথে অক্টালের সংখ্যার যোগ যেভাবে করতে হয় সেভাবে তোমরা যোগ করবে। আবার বলা থাকতে পারে যে হেক্সাডেসিমেল নিয়মে যোগ করো, হেক্সাডেসিমেল নিয়মে তোমরা সেটা যোগ করে ফেলবে। আর যদি কিছু বলা না থাকে, হ্যাঁ, তাহলে আমরা ওই অক্টাল মানটিকে বাইনারি, হেক্সাডেসিমেল মানটিকে বাইনারি, ফলাফল আসবে বাইনারি। ওই বাইনারি মানটাকে আমাদের যেখানে রূপান্তর করতে বলা হয়েছে সেই জায়গায় রূপান্তর করে দেখিয়ে দেব। তারপর বাইনারি বিয়োগ, এখানে শুধু বাইনারি বিয়োগটাই তোমরা পড়বা, আর কোনো বিয়োগ করার দরকার নেই। তারপর আমরা দেখিয়েছি সর্বশেষ আমি ক্লাস নিয়েছিলাম চিহ্নযুক্ত সংখ্যা। ওই যে একটি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, এই নিয়ে আমাদের আলোচনা ছিল। তো সেখানে আরেকটা টপিক ছিল 2 এর পরিপূরক। হ্যাঁ, তখন আমরা বলেছিলাম যে 2 এর পরিপূরক আসার ফলে কম্পিউটার জগতে, হ্যাঁ, বিয়োগ বলে কোনো আর কথা নেই, সবই কি যোগ। হ্যাঁ, তো পরীক্ষায় কিন্তু এরকম থাকে, প্রশ্ন যেভাবে থাকুক, যোগের নিয়মে কথাটা যদি উল্লেখ থাকে তাহলে সেখানে তোমাকে ধরে নিতে হবে সেখানে সেটা 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক হয়, আমরা জানি আসলে কোন সংখ্যার 2 এর পরিপূরক হয়। আমরা ক্লাসের আলোচনায় দেখেছি যে ঋণাত্মক সংখ্যার একমাত্র 2 এর পরিপূরক হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে একটা থিওরিটিক্যাল একটা প্রশ্ন আছে যে একটা না দুইটা প্রশ্ন, যে ঋণাত্মক সংখ্যার মান গঠন পদ্ধতি কয়টি? আমরা সেখানে লিখব বা জানবো 3টি। প্রকৃত মান গঠন পদ্ধতি, তারপর 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক, সর্বশেষ আপডেটেড যে পদ্ধতি সেটা হলো কি 2 এর পরিপূরক। আর এই 2 এর পরিপূরক আসার পর 1 এর পরিপূরক, তারপরে প্রকৃত মান গঠন পদ্ধতি, এগুলো সব বাতিল হয়ে যায়। তারপর এই 2 এর পরিপূরক আসার পর যে
এর যে গুরুত্ব, যে যোগ এবং বিয়োগের জন্য আগে আলাদা আলাদা সার্কিট ব্যবহার হতো, আর 2 এর পরিপূরক আসার পর তোমার যোগ বিয়োগের জন্য একটাই সার্কিটই ব্যবহার হয়ে থাকে, সেটা হলো যোগের সার্কিট। এই নিয়ে আমাদের একটা কোশ্চেন আছে, 2 এর পরিপূরকের গুরুত্ব আলোচনা করো। তোমরা এই কোশ্চেনটা পড়বে, আমি যেগুলো বলেছি তোমরা এগুলো লিখে রেখো। তারপর 2 এর পরিপূরক এর আলোকে, ঠিক আছে, যেখানে 2 এর পরিপূরক লাগবে সে অনুযায়ী আমাদের তোমার যোগ, তারপরে আছে আমাদের বিয়োগ। হ্যাঁ, তোমরা এই যোগ বিয়োগ এগুলো আমরা অঙ্কগুলো দেখিয়েছি, তোমরা এই অঙ্কগুলো করবে, ঠিক আছে। তারপরে আসি কম্পিউটার কোড বা কোড নিয়ে আলোচনা ছিল আমাদের, যে এই যে আমরা কিবোর্ডে দেখি বিভিন্ন সাংকেতিক চিহ্ন, তো এই সাংকেতিক চিহ্ন কম্পিউটারের মধ্যে তো আর এইভাবে থাকে না, এগুলো কিভাবে থাকে? এগুলো থাকে তোমার বাইনারিতে। হ্যাঁ, তো একটু আমি দেখে নিই ক্লাসে সব ঠিকঠাক যদি থাকে। আচ্ছা, অনেকে শুধু রোল লিখে দিছো, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তোমরা সবাই কনসেন্ট্রেশন দিয়েই ক্লাস করতেছো। তাহলে আমরা 2 এর পরিপূরক আলোকে আমরা এর গুরুত্ব পড়ব, এর গঠন পদ্ধতি, যোগ বিয়োগ এগুলো আমরা পড়ব। তারপরে আমরা আলোচনা বললাম যে কোড। হ্যাঁ, এই যে কিবোর্ডে আমরা ABCD, হ্যাঁ, বাংলা যাই হোক এগুলো যে লিখতেছি, প্রেস করতেছি, কম্পিউটারের যে ব্রেইন বা মস্তিষ্ক সেটাকে কি বলা হয়? CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মাইক্রো প্রসেসর। সে তো আর এগুলো বোঝে না, সে বুঝে কি বাইনারি ডিজিট। তো এই এর জন্য কিন্তু কয়েকটা ডিজিট, বাইনারি ডিজিট কিন্তু বরাদ্দ আছে। বিট জন্য আবার আলাদা আরেকটা ডিজিট বরাদ্দ আছে, ঠিক আছে। তাহলে কম্পিউটার সিপিইউকে এইরকম আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য বাইনারি ডিজিটের যে বিন্যাস সেটাকে বলি আমরা কি? কোড। তো বিভিন্ন কোড আমাদের আছে, তার মধ্যে বহুল আলোচিত এবং পরিচিত আমি 3টা কোড এখানে রেখেছি। তোমার BCD কোড, তারপরে ASCII কোড, ইউনিকোড। BCD পুনরূপ হলো বাইনারি কোডের ডেসিমেল, এটা 4 বিট হয়ে থাকে। তারপরে ASCII কোড 7 বিটও হয়ে থাকে, 8 বিটও হয়ে থাকে। এই কারণে ASCII কোড 2 ধরনের, ASCII 7 এবং ASCII 8। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII কোডের 7 বিটের মধ্যে আমরা স্যাররা দেখিয়েছেন প্যারিটি বিট কতটুকু, জোন বিট কতটুকু, সংখ্যা বিট কতটুকু, ঠিক আছে। আজকে এইটাও স্যাররা দেখিয়েছেন। তারপর ইউনিকোড সর্বশেষ, হ্যাঁ, এটা হলো তোমার 16 বিটের, এটাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এই ইউনিকোড। হ্যাঁ, এটাকে বলা হয় ইউনিভার্সাল কোড অথবা সার্বজনীন কোড। সারা পৃথিবীব্যাপী এই কোডটাই সর্বশেষ ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। তো এখান থেকে আরও কিছু প্রশ্ন আমরা পড়ব, যেমন BCDর সাথে বাইনারির একটা পার্থক্য আমরা পড়ব। তোমরা লিখে রেখো BCDর সাথে বাইনারি কোডের, BCDর সাথে বাইনারি সংখ্যা পদ্ধতি, BCD কোডের সাথে বাইনারি সংখ্যা পদ্ধতির পার্থক্য। তারপর BCD এর সাথে, হ্যাঁ, ASCII কোডের, BCD কোডের সাথে ASCII কোডের পার্থক্য, এটাও পরীক্ষা আমাদের আসে। তারপরে তোমার ASCIIর সাথে ইউনিকোডের পার্থক্য, হ্যাঁ, তারপর সংজ্ঞা দিব, বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে আমরা এগুলো পার্থক্য আমরা পড়ব। এই ছিল মোটামুটি আমাদের মূলত আমাদের এই অধ্যায় 3 প্রথম অংশ সংখ্যা পদ্ধতির মধ্যে আলোচনা। তোমরা এই যে আমরা যেভাবে আজকে সর্বশেষ আলোচনায় যেভাবে বললাম, এইভাবে তোমরা ইয়ার জন্য প্রিপারেশন নাও এবং এর মধ্যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাও। তোমরা সুন্দর সাবলীলভাবে এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলো। আচ্ছা, আজকে আমি এই আলোচনার শেষে আমি একটা চিন্তা রেখেছি যে আমি গত 2টা ক্লাসে সিকিউ নিয়ে আলোচনা করছি, সৃজনশীল 2-3টা ক্লাসে, বা যখন আলোচনা করছি সৃজনশীল চেষ্টা করছি। তো আজকে 2-একটা MCQ নিয়ে আলোচনা করব, বহু নির্বাচনী। যদিও বহু নির্বাচনী এই মুহূর্তে দরকার না হলেও এটা আমাদের জানতে হবে যে আমাদের বহু নির্বাচনী কেমন হয়। আমরা 2-একটা বহু নির্বাচনী প্রশ্ন দেখি এখন। আচ্ছা, এক নাম্বার, এফ এত এর পরের
সংখ্যাটি কত। এখানে ধরো 4টা অপশন আছে। তাহলে এই যে প্রশ্ন যে এই সংখ্যাটির পরের সংখ্যাটি কত, আমরা কিভাবে সমাধান করতে পারি। ঠিক আছে, তো একটা বহু নির্বাচনের জন্য আমরা 1 মিনিট সময় পাবো। তো আমাদের কিছু কিছু বহু নির্বাচনী থাকবে যে একদম কমন, ওকে করে ফেললাম, কিন্তু কিছু কিছু এমসিকিউর জন্য আমাদেরকে টাইম নিতে হবে। আবার সেখানে দেখা গেছে যে আমাদের বিভিন্ন টেকনিক অবলম্বন করলে অল্প সময়ের মধ্যেও সেটা সমাধান করা পসিবল। আচ্ছা, ই এফ এফ আমরা কোন সংখ্যা পদ্ধতিতে এটা লিখছি? যেহেতু ই এফ এফ এরকম ইংরেজি সাংকেতিক চিহ্ন একমাত্র আছে কোথায়? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তাহলে এখন এর সাথে এর পরের সংখ্যা, তার মানে কি পরের সংখ্যা বলতে এর সাথে 1 যোগ করলে যে সংখ্যাটি হবে সেটাই তো পরের সংখ্যা। সমাধান আমরা 1 যোগ করলে আমাদের কিরকম কি হবে দেখো। এফ মানে আমরা কত জানি? 15। তাহলে 15 আর 1 কত হইল? 16। ঠিক কিনা? দেখো 15 আর 1 হলো কত? 16। তো এখানে আমরা কত লিখবো? 16 লিখবো না, আমরা হেক্সাডেসিমেলের যোগে আমরা এখন হেক্সাডেসিমেলের নিয়মে যোগটা করতেছি। হেক্সাডেসিমেল বলো, ডেসিমেল বলো আর বাইনারি বলো, একই নিয়ম, বা দশমিকই বলো, একই কিন্তু নিয়ম। 4টার জন্য একটা কমন কিন্তু নিয়ম আছে যে এই দুটোর যোগফল মানে যোগ করে যে ফলাফলটি পাওয়া যাবে, অর্থাৎ 15 আর 1 যোগ করলে 16, সেটা যদি ওই সংখ্যা পদ্ধতি, আমরা এখন হেক্সাডেসিমেলে যোগ করতেছি, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির থেকে কম থাকে তাহলে সরাসরি লিখব। কিন্তু আমাদের 15 আর 1 যোগ করলে হয়েছে 16, কারণ ভিত্তির সমান এবং তার থেকে যদি বেশি হয় তাহলে ভিত্তি দ্বারা করব আমরা ভাগ। 16কে 16 দ্বারা ভাগ করলে হবে 1 বার যাবে আর অবশিষ্ট থাকবে 0। একই নিয়ম। তুমি দশমিকে যোগ করবা, ধরো 7 আর 5, এখানে আছে 1 আর 2, 7 আর 5 যোগ করলে কত হয়? 12। আমরা কি বলি? যে 12 2 লিখি। নিয়ম ওইটাই বলি যে এটা ধরো দশমিকে আমরা যোগ করতেছি, তাহলে কত দ্বারা ভাগ করব? ভিত্তি দ্বারা ভাগ করব। ভিত্তি হলো কত? 10। আমরা 10 দ্বারা ভাগ করলাম। 10 দ্বারা ভাগ করলে কতবার যাবে? 1 বার। আমাদের অবশিষ্ট থাকবে কত? 2। আমরা এই অবশিষ্ট এই জায়গায় লিখব, আর এই 1 এখানে আসবে। তাহলে 1 আর 1 2, 2 আর 1 4। আমরা বলছি কি, যদি ভিত্তির কম থাকে তাহলে সরাসরি লিখব, আর যদি ভিত্তির সমান এবং বেশি যদি হয় তাহলে করব এরকম ভাগ। ভাগ করার পর অবশিষ্ট যেটা থাকবে সেটা আমরা এই জায়গায় লিখব, আর এটা ক্যারি হিসেবে থাকবে বা হাতে থাকা হিসেবে থাকবে। তার এফ মানে 15, হাতে আমাদের কত? 1, ওইটা তো এখানে চলে আসবে। তাহলে 15 আর 1 আবার কত হইল? 16। আবার ভিত্তি দ্বারা করব ভাগ। 16কে 16 দ্বারা ভাগ করলে 1 বার 0, আবার লিখবো এখানে 0। তাহলে আমাদের হাতে থাকলে কত? 1 এখানে চলে আসবে। এটা আমাদের কত? 14 আর এখানে আছে 1, মানে এই হাতে এই একটাই। তাহলে ফলাফলগুলো হয় কি আমাদের? ক্যারি। আর এটাই হলো আমাদের ফলাফল। ভাগ করার পর যে ফলাফল হয় সেটা হয় ক্যারি, আর অবশিষ্টই হলো আমাদের এখানকার যোগফল। তাহলে এখানে 1 আসলো, 14 আর 1 কত? 15। 15 কত? আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তির থেকে কম, তাহলে আমরা এখানে 15 লিখব। কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 15 তো লেখা যাবে না, লিখতে হবে কি? এফ। তার মানে উত্তর হলো কি আমাদের? F00। তাহলে আমাদের এখানে 4টা অপশন যদি থাকে, F00 আমরা যেখানে দেখব সেটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো কি না আমি একটু যদি দেখি। আচ্ছা, তারপরে আসো আরেকটা অবজেক্টিভ আমরা দেখি। অবজেক্টিভটা হলো এরকম যে কোনো কোনো সময় এরকম দেখতে পাবা। ঠিক আছে, এত সমান হোয়াট মানে কত। আচ্ছা,
এই সিগন্যালগুলো আসলে বাইনারি ডিজিটের আলোকে এগুলো ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যালের এই উপরের যদি থাকে, এই কার্ভটা এরকম যদি উপরে থাকে, সেই সিচুয়েশনকে ধরবো 1। তাহলে দেখো এটা উপরের দিকে, তাহলে 1। আবার এখান থেকে এখানে যদি চিন্তা করো, তাহলে নিচে নিচে থাকলে, ডাউনে থাকলে 0। আবার এখানে উপরে, তাহলে আবার 1। আবার ডাউনে, তাহলে 0। তাহলে উত্তর হবে আমাদের 1010। এখন যদি বলে যে এত শোন হোয়াট, আবার যদি প্রশ্ন করে যে দশমিকে কত, দশমিকে এর ফলাফলটা কত হবে, তো দশমিকে যদি হয় তাহলে আমরা আনসার কত দেবো? আমি দুইটা আনসার দিয়ে দিচ্ছি। তাহলে 10, কারণ 1010 এতকে দশমিকে নিলে কত হবে? 10। ঠিক আছে। এরপর 3 নাম্বার আরেকটাই, যে 101 সংখ্যাটি হচ্ছে এক নাম্বার অক্টাল দশমিক হেক্সা ডেসিমেল। এরকম মাল্টিপল কিন্তু আমাদের অনেক সময় থাকে। তাহলে দেখো এখানে যে অঙ্কগুলো লিখছি বা যে সংখ্যাটি লিখছি, এখানে যে প্রতীক বা অঙ্কগুলো ব্যবহার হয়েছে সেটা কি? 101। ঠিক আছে। এই যে প্রতীক, এই যে সংখ্যা, এই সংখ্যার মধ্যে যে প্রতীক 101, এই 1 এবং 0 মূলত প্রতীকগুলো দুইটা ব্যবহার হয়েছে। এই 1 এবং 0 এই প্রতীক দুটা তোমার কোথায় আছে? অক্টালেও কিন্তু আছে। এখানে যদি ভিত্তি দিয়ে দিতাম যে 8, তাহলে সরাসরি তুমি বলে ফেলতে কি 8। যদি দিয়ে দিতাম 16, যদি দিয়ে দিতাম 10 দশমিক, কিন্তু ভিত্তি নাই, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে যেতে পারে, কারণ এই দুটো প্রতীক অক্টালেও আছে, আমাদের দশমিকেও আছে, আমাদের কিন্তু হেক্সাডেসিমেলেও আছে এই দুইটা প্রতীক। এই কারণে এখানে আমাদের এই 1 2 3 এই সবগুলাই আমাদের সঠিক আনসার। এরকম মাল্টিপলও কিন্তু আমাদের থাকে। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখি। ধরো 4 নম্বর ABC এত এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কত? দেখো এত এর পূর্বের সংখ্যা এবং এত এর পরের সংখ্যা, এই সংখ্যাটা কিসে আছে? এই সংখ্যাটা কিন্তু আছে ABC প্রত্যেক একমাত্র আছে কোথায়? আমাদের হেক্সাডেসিমেলে। তাহলে এত এর পূর্ব কিভাবে টেকনিক করে আমরা এটা অতি অল্প সময়ে রেজাল্টটা আনতে পারি? আগে আসি এর পূর্বের সংখ্যা। দেখো এটা তো 10, এটা কত? 11, এটা কত? 12। তাহলে এখান থেকে 1 যদি কমে যায়, তাহলে C থেকে 1 কমে গেল, সির মান 12 থেকে 1 কমে গেল, তাহলে কত হবে? হবে কিন্তু সেটা 11 যদি হয় তাহলে AB, তাহলে এটা হলো পূর্ব পাইলাম আমরা ABB পূর্বের। আর পরের এর সাথে 1 যোগ করো, তাহলে সর্বশেষ এখানে তো 1 যোগ হবে। আছে C মানে 12 সাথে 1 যোগ হলে কত? 13 মানে কি? D, হেক্সাতে D জানি, আর এখানে তো B থাকলোই, আর হলো A হয়ে গেল। এখন এটাকে আমরা হেক্সাডেসিমেল আমরা করব যোগ, কারণ এত দুইটা সংখ্যার যোগফল কত? এখন দেখো এইটা আর এটা যোগ করো,
এটার মান কত 11, এটার মান কত 13, তাহলে 11 আর 13 যোগ করলে কত হয় 4 2 24। যোগ করার পর আমরা কি বলছি যে যে মানটি আসবে ওই মানটা যদি ভিত্তির সমান এবং বেশি হয় তাহলে 16 দ্বারা করতে হবে ভাগ, আর যদি কম হয় সরাসরি লিখব। তাহলে ভিত্তির সমান এবং যদি বেশি হয় তাহলে ওই ভিত্তির মান দ্বারা আমরা ভাগ করব। তাহলে ভিত্তি হলে 16, 16 দ্বারা ভাগ করলে এখানে কতবার যাবে একবার, তাহলে 16 আমাদের অবশিষ্ট 14 থেকে 6 গেলে 8, তাহলে আমরা এখানে কত লিখব 8। আর এটা হলো আমাদের কি ক্যারি হাতে থাকা বি আর বি হইল 11 আর বি হইল 11, তাহলে 11 11 কত 22, আর এই যে হাতে আছে 1 তাহলে কত হলো 23, তাহলে 23 কত আমাদের ভিত্তি থেকে বেশি, তাহলে 16 দ্বারা ভাগ, 16 দ্বারা ভাগ করলে আমাদের কতবার যাবে একবার, অবশিষ্ট কত থাকবে 7, তাহলে আমরা লিখব কত 7। এটা কি আমাদের আবার হয়ে গেল ক্যারি বা হাতে থাকা। এখন এ আর এ মানে কি 10 10 20, হাতে আছে 1 তাহলে 21, 21 কি আমাদের ভিত্তি থেকে আবার বেশি, 16 দ্বারা করবো ভাগ, ভাগ করলে কতবার যাবে একবার, 16, আমাদের অবশিষ্ট কত থাকে 5, তাহলে আমরা এখানে লিখব কত 5, আর হাতে কত থাকলো 1, কারণ এই ভাগফলটাই তো আমাদের ক্যারি হিসেবে হাতে থাকে। তাহলে 1 আমরা কোথায় লিখব, এখানে আর তো নাই, তাহলে একটা আমরা এই পাশে লিখে দেব। তাহলে আমাদের আনসার হলো এত। তাহলে উত্তর, এটার উত্তর হলো কত 1578। ঠিক আছে, কিসে হেক্সাডেসিমেল। আচ্ছা, যদি ভিত্তি আমাদের থাকে তো ওকে, আর যদি ভিত্তি না থাকে তাহলে এরকম। ঠিক আছে, তো এরকম অনেক এমসিকিউ আমাদের প্র্যাকটিসিংয়ের জন্য মূল বই বা প্র্যাকটিসিং যে বই বলেছি এগুলো আছে। তোমরা এগুলো আমি একটা ক্লু দেখিয়ে দিলাম বা আমি কিছু দু একটা দেখিয়ে দিলাম, তোমরা এই অনুযায়ী তোমার বইয়ের যে প্র্যাকটিসিং এগুলো আছে এগুলো দেখো। আর প্রবলেম হলে স্যারদের সাথে কন্ট্যাক্ট করবো, স্যার এটা বুঝিনি, এটা কিভাবে সলিউশনটা আসছে। ঠিক আছে, কিন্তু সমাধানগুলো এখনই করে ফেলো। আমাদের সময় কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, কখন আমরা এক্সপেক্ট করতেছি সৃষ্টিকর্তার কাছে যে আমাদের সিচুয়েশন হচ্ছে এই চলে আসবে, এবং আমরা সেই সময় কিন্তু অনেক ব্যস্ত হয়ে যাব আমরা সবাই। তো আমাদের সময়ও অনেকটা চলে গেছে, এই কারণে তোমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো। তো আজকে আমি ক্লাসটি এরকম করেই সাজিয়েছিলাম। তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো, আর পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, অবহেলা করে না, সময়কে কাজে লাগাও। তো সবার কাছে দোয়া রেখে বা সবাই সুস্থ থাকো এই কামনা রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।